আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা। প্রথমেই সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আগামীকাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুরের ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন। পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। আরও ৮ জেলায় জামিননামার উদ্বোধন। বিচার প্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবী সহ সকলের ভোগান্তি কমবে, জানালেন আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু। গ্রিনল্যান্ড দখলে নিজের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট। পিছু হটার সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং বিপিএল কোয়ালিফায়ার 2-এ রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান মুখোমুখি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে। সকাল থেকে সারা দেশে ৬৪ জেলার ২৯৮ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করে রিটার্নিং অফিসার। সারা দেশের মতো ঢাকারও ২০টি আসনে ৩টি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক দেওয়া হয়। তবে প্রতীক দেওয়ার আগে প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিদের আচরণবিধি প্রতিপালন নিয়ে নানা দিক নির্দেশনা দেওয়া হয়। এই সময় প্রার্থীরা নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান। এবার প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে আচরণবিধি লঙ্ঘন করলে ১.৫ লাখ টাকা জরিমানা সহ প্রার্থিতা বাতিলের বিধান রেখেছে কমিশন। এদিকে চট্টগ্রামেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অধীনে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম ৪, ৫, ৮, ৯ ও ১০ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রাম ১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। আগামীকাল থেকে প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। চট্টগ্রামে ১৬টি আসনে প্রার্থী যাচাই বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের পর ১১১ জন প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন। আজ সবার মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিদের হাতে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মাত্রা যত বেশি হবে, শাস্তির মাত্রাও তত কঠিন হবে। অতএব নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে প্রার্থীদের সচেতন থাকার আহ্বান জানান নির্বাচনী কর্মকর্তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারছেন। নির্বাচন কমিশন জানায়, কমিশনের ওয়েবসাইট বা পোস্টাল ভোট বিডি অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ইসি আরও জানায়, ভোট দেওয়ার পর আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশের সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। এ বিষয়ে আজ ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা থেকে অ্যাপের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিতে হবে। ইসির অপর এক বার্তায় বলা হয়, পোস্টাল ভোট
বিডি মোবাইল অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। ইসির তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট 15,33,683 জন ভোটার নিবন্ধন করেছেন। শুধু লোক পরিবর্তন করে লাভ হবে না যদি পদ্ধতি পরিবর্তন না করা হয়। আর পদ্ধতি পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুরে ভোটের গাড়ি, সুপার ক্যারাভান ও ভোটের রিকশা উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ভোট শুধু অধিকার নয়, এটা দায়িত্বও বটে। গণভোটে হ্যাঁ দিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ক্ষমতার দাপট কমবে। যেখানে দেশের চাবি সত্যিকার অর্থেই জনগণের হাতে আসবে। সরকারি ও বিরোধী দল একসাথে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে। ঐক্যমত কমিশন দীর্ঘদিন যাবৎ দেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করেছে। পর্যালোচনা করার পরে যেগুলো সুপারিশে মোটা দাগে পাওয়া গেছে সেগুলোকেই গণভোটের প্রশ্নের মধ্যে এনে 12টা বিষয়ে আমরা 4টা প্রশ্ন জনগণের সামনে উত্থাপন করব। এইবারে ভোটটাকে কেবল নিজের অধিকার হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আপনি কেবল যে আপনার নেতা নির্বাচন করে আসবেন তা না, একই সাথে দেশ কেমন ভাবে পরিচালিত হবে সেটাও কিন্তু আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত দিতে হবে। ভোট কেবলমাত্র অধিকারের বিষয় না, এটা দায়িত্বেরও বিষয়। আপনি আজকে একজনকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন আর কালকে বলবেন সব নেতা খারাপ, এটা হবে না। তাহলে আপনি তো ভোট দিয়ে ওদেরকে নেতা বানিয়েছেন, কাজে আপনাকে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে যে আপনি কেমন লোককে নেতা হিসাবে চান। এখন ছাত্র জনতার নির্ভীক আত্মদানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে পেরেছি। এখন সেই আত্মদানের প্রতি সর্বোত্তম প্রতিদান হবে যদি আমরা গণভোটে হ্যাঁতে সিল দিয়ে যে পরিবর্তনের জন্য আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ প্রাণ দিয়েছে, সেই পরিবর্তনের ভিত্তিটা আমরা স্থাপন করতে পারি। সুতরাং সরকারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের আহ্বান থাকবে, গণভোটে অংশ নেবেন এবং হ্যাঁতে সিল দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, 12 তারিখের নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, ভোটার ও রাজনৈতিক দলগুলো প্রস্তুত, সরকার প্রস্তুত। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে তরুণদের মধ্যে নেতৃত্ব ও রাজনীতিতে আগ্রহ সৃষ্টি হবে, নারীর ক্ষমতায়ন হবে। বাংলাদেশ নিয়ে আমাদের অনেক হতাশা থাকলেও এটা মানতে হবে যে অনেক আশার জায়গা কিন্তু আছে। আমরা একসময় সকলেই আশা হারিয়ে ফেলেছিলাম যে এই শাসককেই আমাদের জীবদ্দশায় যতদিন বেঁচে থাকি দেখতে হবে। তরুণেরা দেখিয়ে দিয়ে গেছে যে নির্লোভভাবে যখন কেউ আত্মত্যাগ করে তখন বড় বড় পরিবর্তন আনা সম্ভব হয়। এই যে বড় পরিবর্তনের স্বপ্ন আমাদের ছাত্র জনতা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, এখান থেকে আমরা কোনোভাবেই পিছনে যেতে পারবো না এবং কোনোভাবেই হতাশা ছড়াতে পারবো না। আমরা নির্ভীক চিত্তে উৎসব মুখর পরিবেশে যত ষড়যন্ত্র আছে সব মোকাবেলা করে ভোট দেব এবং আগামী নির্বাচনে গোলাপি ব্যালটে থাকা গণভোটের প্রশ্নে সকলে পরিবর্তনের সাথে, সংস্কারের স্বার্থে হ্যাঁতে সিল দেব।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা জানান, 25 জানুয়ারি থেকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সকল ইউনিয়নে প্রচারে নামছে ভোটের রিকশা। এর মাধ্যমে নির্বাচনী সচেতনতামূলক কর্মকাণ্ড সম্পর্কে ভোটারদের সচেতন করা হবে। সভায় অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয় লামিয়া মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের ভোট শুধু জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, একই দিনে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক গণভোট। এই গণভোটে হ্যাঁ ভোটের গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আতিকুর রহমানের প্রতিবেদন। রাজধানী থেকে নগর, নগর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত গলি, গ্রামান্তর, সর্বত্রই একই আলোচনা, ভোট। আর কদিন পরেই ভোট আসছে, তাই সাজ সাজ রব। চায়ের কাপে ঝড়, কে জিতবে কে হারবে এই আলোচনা তুঙ্গে, সঙ্গে আছে গণভোটের রব। হ্যাঁ ভোট জয় লাভে কি সুবিধা আগামী দিনে, তাই নিয়ে চলছে কথা। হ্যাঁ জয়যুক্ত হয় অবভিয়াসলি। জুলাই আন্দোলন যেটার জন্য হয়েছে সেটার জন্য আমরা চাই হচ্ছে জুলাই আন্দোলনের যে গণভোটটা যাতে আমরা হ্যাঁ জয়যুক্তই করতে পারি। মানে আগে যেভাবে ছিল দেশটা ওইভাবে আমরা চাই না। আমার প্রত্যাশা হচ্ছে কি, আমি বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি একজন নিরপেক্ষ সরকার চাই। এটাকে হাবোর্ডের পক্ষে মনে দিলে ভালো হবে। আমরা তরুণরা চাই যে গণভোটে হ্যাঁ হোক। তাহলে বর্তমান অবস্থায় যদি এটা হাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে আমরা দেখব কি যে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় আবির্ভূত হয়েছে এবং এর ফলে আমরা এই নতুন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের আমরা দিকে যাইতে পারবো বলে আমার মনে হয়। বিশ্লেষকরা বলছেন, এবারের গণভোটের মধ্যে দিয়ে জনগণ সরাসরি সংবিধানের মৌলিক দিকগুলো পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার সুযোগ পাচ্ছেন। বলতে পারেন গণ অধিকারের প্রয়োগের সর্বোচ্চ চর্চা এটি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন আছে, জনগণের সম্মতির প্রয়োজন আছে। সাংবিধানিক স্বীকৃতি দিতে গেলে, পরিবর্তন আনতে গেলে, যেহেতু এখন নির্বাচিত সরকার নাই, সেহেতু এখানে গণভোটের প্রয়োজন আছে। ফেব্রুয়ারির 12 তারিখ মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করবে। একই সঙ্গে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের পক্ষে বিপক্ষে রায় দেবে, অর্থাৎ জনগণই তাদের কাঙ্ক্ষিত সংস্কার বেছে নেবে। সব দিক থেকে ইতিহাসের মোড় ঘোরানো দিন হবে 12 ফেব্রুয়ারি 2026। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 3 সপ্তাহ। সারা দেশের মতো সরগরম হয়ে উঠেছে যশোরের বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচনী এলাকা। দীর্ঘদিন পরে ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় আনন্দ বিরাজ করছে সব বয়সী মানুষের মাঝে। এর সঙ্গে যুক্ত হয়েছে গণভোট। নির্বাচনী ঝড় শুধু চায়ের কাপে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যশোরের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা নিয়ে রিপোর্ট করছেন দিনা সুলতানা। দেশের প্রাচীন ও ঐতিহাসিক জেলাগুলোর মধ্যে অন্যতম যশোর, যার শেকড় গভীরভাবে প্রথিত আছে বাংলার রাজনীতি, প্রশাসন, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। সারা দেশের মতো যশোরও লেগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আমেজ। 8টি উপজেলা যশোর সদর, শার্শা, মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, বাঘারপাড়া, জিকরগাছা ও চৌগাছা নিয়ে গঠিত যশোর জেলার সংসদীয় আসন 6টি। ভোটার সংখ্যা 24 লাখের উপর। এবারের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে মনে করছেন যশোরের নতুন পুরাতন ভোটাররা। তো দীর্ঘ 17 বছরের ভিতরে আমি ভোট দিতে পারিনি, তো এখন নির্বাচন আসছে, খুবই আনন্দিত যে মনের ইচ্ছায় মনের পছন্দ প্রার্থীকে ভোট দেব। মনে মনে সবারই আশা থাকে যে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করব, কিন্তু আসলে আমরা ভোট দিতে পারি নাই। হ্যাঁ, এখন আমাদের এইটা মনের আশা পূরণ হওয়ার একটা পাচ্ছি, আমরা আশা পাচ্ছি। জনগণ নিরপেক্ষ স্বাধীনভাবে যাতে ভোটার অধিকার প্রয়োগ করতে পারে। আমরা নিরপেক্ষ, শান্তি হবে এবং সৎ ভালো প্রার্থী চাই। এখন যে ভালো প্রার্থী তারই দিতে হবে, খুশি মনে দিয়ে আসবো। আমি চাই যে শিক্ষিত এবং সৎ প্রার্থীরা জয়যুক্ত হয়ে আসুক, যারা দেশের জন্য কাজ করতে পারবে, যাদের মানে এখান থেকে অর্থ সম্পদ পাচার করার টেন্ডেন্সি থাকবে না। যশোর জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় কোনো অংশে কম নয়। দীর্ঘদিন পর ভোট দিতে পারার সুযোগ তৈরি হওয়ায় খুশি তারাও। তাদের প্রত্যাশা নিরাপদ পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা ও সম অধিকার।
আমি চাই এবার নির্বাচন যেন সুষ্ঠু হয়, কোনো ধরনের কারচুপি যেন না হয় এবং আমাদের বাংলাদেশের যে বেকারত্ব সমস্যা আছে সেটা সমাধান যেন হয়। আমি যেহেতু একটা মেয়ে, সে মেয়ে হিসেবে আমি চাইবো যে মেয়েদের রাস্তাঘাটে যে সাবলীল চলাফেরা, মেয়েদের নিরাপত্তার একটা বিষয় থাকবে, মেয়েদের কর্মসংস্থান, যেখানে মেয়েরা রাত 12টা অবধি অন্যান্য বাইরের দেশে যেমন যাতায়াত করতে পারে, আমরা চাইবো মেয়েরা আমাদের বাংলাদেশে যেন অন্যান্য দেশের মতো আমাদের মেয়েরা যেন নিরাপদ হয়। যে সরকারই আসবে আমাদের প্রত্যাশা থাকবে যেন আমাদের জনজীবনের একটা নিরাপত্তা, স্বস্তির একটা জীবন, সেটাই আমাদের কাম্য। দেশের রাজনৈতিক বাস্তবতায় এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গণভোট। ভোটাররা চান সিদ্ধান্ত আসুক জনগণের হাত থেকেই, আর সেজন্য গণভোট নিয়ে আরও প্রচারণার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। তো গণভোট বিষয়টা হচ্ছে জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমে কিছু রাষ্ট্রীয় বিষয় থাকে যেগুলো হচ্ছে প্রত্যক্ষ মতামত ছাড়া আসলে সংশোধন করা সম্ভব না। তো এবার সেই সুযোগ আসছে, আশা করি দেশের মানুষ গণভোট নিয়ে চিন্তা ভাবনা করবে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এই দুইটা একই দিনে হওয়ার কারণে আপনার জনগণের মাঝে জাতীয় সংসদ নির্বাচনের প্রতি গুরুত্বটা বেশি, গণভোটের প্রতি খুব গুরুত্বটা বেশি না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা সাপেক্ষে আপনার দ্রুত আপনার আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের যে দিন, সেই দিনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার তাদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেশের রাষ্ট্রের স্বার্থে আপনার গণভোটের নির্বাচন প্রচারণা চালানো উচিত বলে মনে করি। হানা ভোট সম্পর্কে জনগণ যেহেতু জানে না, এটা একটা নতুন বিষয়, এই জন্য আমার মনে হয় যে সরকারকে আরও বেশি প্রচারণা করা উচিত। প্রচারণা চালায় এটাকে মানে জানানো জনগণকে যে হা বা না ভোটটা কি, মানে আন্দাজের উপরে যেন কেউ হা না ভোটটা না দেয়। এই ভোটটা নিয়ে মানুষ অনেক আবেগপ্রবৃত এবং মানুষের ভোট দেওয়ার আগ্রহী হিসেবে মুখিয়ে রয়েছে। এই যে ভোট হচ্ছে, এতে মানুষের সর্বসকলে ভোট দেওয়ার জন্য যে হা না একটা হা এবং না ভোটের ব্যবস্থা করেছে, সর্বকুলীয় মানুষ এই ভোটটা দেওয়ার জন্য আগ্রহী আছে সবাই। দ্বারপ্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের অন্যান্য জেলাগুলোর মতো যশোরের 6টি সংসদীয় আসনের ভোটাররাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন জাতীয় নির্বাচন ও গণভোটের। তারা চান একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে পূরণ হবে নতুন বাংলাদেশের প্রত্যাশা। যশোরের গদখালি থেকে দিনার সুলতানা, বিটিভি নিউজ। বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে জামিননামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফলে বিচার প্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয়ী হবে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে জামিননামা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই উদ্যোগের কথা বলেন। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এই কার্যক্রম শুরু করা হয়। আগামী 6 মাসের মধ্যে সারা দেশে জামিননামা চালু করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে এই 2020-22 দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলার জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। রাজনৈতিকভাবে সমস্যায় পড়ার মতো সিদ্ধান্ত ছাড়া পরবর্তী সরকার কোনো কার্যক্রম বন্ধ করবে না। জামিননামার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জামিন পাওয়ার পরও একজন মানুষকে জেলে থাকতে হতো শুধু প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ করার জন্য। জামিননামার ফলে মানুষের ভোগান্তি কমবে, সেই সঙ্গে কমবে দুর্নীতিও। এছাড়া জমি জমা সংক্রান্ত মানুষের ভোগান্তি কমাতে ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করার প্রকল্প শুরু হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এর আওতায় জমি জমা সংক্রান্ত ফৌজদারি মামলাও অনলাইনে করা হবে। স্বচ্ছতা বাড়বে, জবাবদিহিতা বাড়বে, কারণ কে কয়টার সময় সাইন করছে, এই যে প্রক্রিয়ায় যে আদালতের থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জেলখানা থেকে বের হওয়া পর্যন্ত অনেকগুলা ব্যক্তির সিগনেচার লাগে, কে ঠিক কখন সিগনেচার করছে সেটাও সুস্পষ্টভাবে বোঝা যাবে। ফলে দায়িত্ব এড়ানোরও কোনো সুযোগ থাকবে না। অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরো কয়েকটা পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফ্যামিলি কোর্ট, পেপারলেস ফ্যামিলি কোর্ট চালু করেছি। 24 নভেম্বর 2025 তারিখে ঢাকায় এবং 30 নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। জমি জমা সম্পত্তি রেজিস্ট্রেশন, এটা নিয়ে মানুষের প্রচুর ভোগান্তি হয়। সাব রেজিস্ট্রি অফিসের প্রতি অনেক কমপ্লেইন থাকে মানুষের,
ভূমি মন্ত্রণালয়ের ক্ষেত্রে অনেক ধরনের কিছু কিছু জিনিস শোনা যায়, কারো কারো ক্ষেত্রে শোনা যায়, সেখানেও আপনার অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পরও ভোগান্তির একটা নতুন পর্যায় শুরু হয়। তো আমরা যদি জমি জমা এবং সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করি তাহলে এই ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে বলে আমরা বিশ্বাস করি। পতিত আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। এই মামলায় প্রথম সাক্ষী দেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে মামলাটির সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু 18 ফেব্রুয়ারি। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ চলে। আজ মামলাটির 10ম সাক্ষী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া এই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। অন্যদিকে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করার আবেদন জমা দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ করার আবেদন পেয়েছে প্রসিকিউশন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে 2013 সালে 21 জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে আবারও সরাসরি প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে অকাজের আখ্যা দিয়ে তিনি জাতিসংঘের বিকল্প হিসেবে নতুন শান্তি পরিষদ গঠনের কথা বলেছেন। এদিকে গ্রিনল্যান্ড দখলে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। এছাড়া কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো মানচিত্র শেয়ার করেছেন ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব ব্যবস্থার অন্যতম প্রধান সংস্থা জাতিসংঘকে এবার সরাসরি অকাজের বলে আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শান্তিরক্ষায় জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ। তার মতে বিকল্প হিসেবে নতুন একটি কাঠামো দরকার। সেই ভাবনা থেকেই বিশ্ব নেতাদের নিয়ে বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দেন তিনি। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকিতে এই শান্তি পরিষদের ভূমিকা থাকবে বলেও জানানো হয়েছে। তবে কোন দেশগুলো এই পরিষদে থাকবে অথবা কিভাবে কাজ করবে তা নিয়ে এখনো স্পষ্টতা নেই। এই ঘোষণার মধ্যেই ট্রাম্প নতুন বিতর্কের জন্ম দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ছবিতে দেখা যায় কানাডা, গ্রিনল্যান্ড এবং ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। একটি ছবিতে ওভাল অফিসে বৈঠকের পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি মানচিত্রে এসব অঞ্চলকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। আরেকটি ছবিতে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উত্তোলনের দৃশ্য। পাশে লেখা, গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত 2026। ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে এটি কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং শক্তি প্রদর্শনও। এই উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলা নিয়ে আরও বিস্ময়কর দাবি করলেন ট্রাম্প। তার ভাষায়, আপাতত ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব আমেরিকার হাতেই থাকবে। এই নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা।
এরই মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট নিজেই প্রকাশ করলেন ট্রাম্প। সেই বার্তায় ইমানুয়েল ম্যাক্রো গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বড় কিছু করার আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গ্রিনল্যান্ড প্রশ্নে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে ফ্রান্স। ডেনমার্কের সমর্থনে সেখানে ফরাসি সেনা পাঠানোর ঘোষণাও দিয়েছেন এমানুয়েল ম্যাক্রো। এর পাল্টা প্রতিক্রিয়ায় গাজার তদারকি বোর্ডের জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিসে ফ্রান্সকে রাখবেন না বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘকে পাশ কাটিয়ে নতুন কাঠামো তৈরির চেষ্টা, ভূখণ্ড নিয়ে এমন বক্তব্য এবং একতরফা সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার দাবিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক আইনের সীমানা নিয়ে। ওয়াশিংটন বলছে এটি মাদকবিরোধী যুদ্ধ, কারাকাস বলছে এটি তেল দখল ও ক্ষমতা দখলের বদলে ষড়যন্ত্র। তাহলে আসল সত্য কি? মাদক যুদ্ধ, তেল রাজনীতি নাকি রেজিম চেঞ্জ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাতের অন্ধকারে হঠাৎ বিস্ফোরণ, আকাশ কাঁপানো শব্দ, লাতিন আমেরিকার মানচিত্রে আবারও আগুনের রেখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে। অভিযোগ মাদক পাচার, নার্কো টেরোরিজম আর জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যিই মাদক বিরোধী যুদ্ধ নাকি আরও বড় কোনো খেলায় চাল দেওয়া? ট্রাম্পের দাবি মাদুরো সরকার কোকেন আর ফ্যান্টানিলের নেটওয়ার্ক চালাচ্ছে। কারাগার আর মানসিক হাসপাতাল খালি করে অপরাধীদের পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু মার্কিন ডিইএ আর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ফ্যান্টানিলের প্রধান রুট মেক্সিকো, ভেনেজুয়েলা নয়। তাহলে কেন এই অভিযান? উত্তর লুকিয়ে আছে মাটির নিচে। ভেনেজুয়েলার তেল বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত মজুদ। ট্রাম্প নিজেই বলেছেন আমেরিকান কোম্পানিগুলো যাবে, উৎপাদন শুরু করবে, তেল আবার বইবে। কিন্তু কার নিয়ন্ত্রণে? এই অভিযান শুধু বোমা আর বন্দুকের নয়, এটি ক্ষমতা বদলের বার্তা। ট্রাম্পের ঘোষণা, শান্তিপূর্ণ ট্রানজিশন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চলবে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে। রাশিয়া, চীন, ইউরোপ সবাই বলছে এটা বিপজ্জনক নজির। তবু ট্রাম্প অটল, কারণ সামনে নির্বাচন। ভোটারদের সামনে বার্তা স্পষ্ট, আমি কঠোর, আমি আপোষহীন। মাদকযুদ্ধ, তেল রাজনীতি আর ক্ষমতার লড়াই, এই তিনের মাঝখানে দাঁড়িয়ে আজ ভেনেজুয়েলা। প্রশ্ন থেকেই যায়, এটা কি ন্যায় বিচার নাকি ইতিহাসের আরেকটি জোর করে লেখা অধ্যায়? ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ, চট্টগ্রাম। সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ 4 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রা ও নতুন এলাকা দখলের পরিপ্রেক্ষিতে এই চুক্তিতে সম্মত হয় বিবাদমান দুই পক্ষ। সিরিয়ান সেনাবাহিনী জানায় মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টা থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। একই সঙ্গে কুর্দি জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পদে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যে এসডিএফ অভিযোগ করে সরকার সমর্থিত গোষ্ঠীগুলো ভারী অস্ত্র ব্যবহার করে এসডিএফ নিয়ন্ত্রিত একটি গ্রামে হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এসডিএফ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা দ্রুত দখল করেছে সিরিয়ান সরকার, যা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট আহমেদ আল শারার জন্য সবচেয়ে বড় সামরিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এদিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলের আল হোল শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে সরকারি বাহিনী। সেখানে আইএস যোদ্ধাদের পরিবার সহ হাজারো শরণার্থী বসবাস করে। এর আগে এসডিএফ শিবিরটির নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারী বন্দুকধারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আজ নারা সিটির একটি আদালতের বিচারক 3 বছর আগে প্রকাশ্য দিবালোকে আবেকে গুলি করা তেতসুয়া ইয়ামাগামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। 2022 সালে আবেকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেন ইয়ামাগামি। এই হত্যাকাণ্ডের ঘটনা জাপানকে নাড়া দিয়েছিল। দেশটিতে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল।
সিডনির বন্ডায় সমুদ্র সৈকতে 2 বন্দুকধারীর হামলায় 15 জন নিহতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অস্ত্র আইন কঠোর করছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার এ নিয়ে একটি বিল পাশ হয়েছে দেশটির পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে পড়ে 96 এবং বিপক্ষে পড়ে 45 ভোট। প্রস্তাবটি এখন সিনেটে অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেছেন, বন্ডায়ে হামলার আগে এমন অস্ত্র আইন চালু থাকলে বন্দুকধারীরা আগ্নেয়াস্ত্র হাতে পেতে পারত না। বন্ডায় হামলার ঘটনায় 2 হামলাকারী বাবা ও ছেলের একাধিক লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ছিল। গত বছর 14 ডিসেম্বরে সৈকতে ইহুদি উৎসব হানুক্কা চলার সময় জড়ো হওয়া মানুষের উপর বন্দুকধারীরা গুলি চালালে 15 জন নিহত হওয়া ছাড়াও 40 জন আহত হয়। প্রস্তাবিত বিলে ঘৃণা ছড়ানো গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ করার বিধানও রাখা হয়েছে এবং 2 বছর পরপর পার্লামেন্টের যৌথ কমিটি এই নিয়ে পর্যালোচনাও করবে। এছাড়া চরমপন্থী সংগঠনগুলোকে কালো তালিকাভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে আলোচনারও বিধান রাখা হয়েছে বিলে। আবারও দেশের খবর। সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাতে সিলেট যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান গভীর রাতে হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজারে জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। মাহদি আমিন জানান, গণভোটে হ্যায়ের পক্ষে বিএনপি। তিনি বলেন, নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে। আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। আমরা আরও জানাতে চাই যে নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত 12:01 অর্থাৎ 22শে জানুয়ারি নির্বাচনী প্রচারণা সূচনা লগ্নে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আজ মিরপুরে হামলায় জামায়াতের আহত নেতাকর্মীদের দেখতে যান। এ সময় তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের উপর বেদনাদায়কভাবে হামলা করে আবদ্ধ করে রাখা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই হামলায় অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। এ সময় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবে, কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে, আমাদের কাছে জানতে চাইবে। আরো অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করা। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও অর্থবহ করার লক্ষ্যে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট বিষয়ক এক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল নগরীর ডিসি হিল চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদেরের সভাপতিত্বে পুলিশের এডিশনাল আইজি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে যুগ পরিবর্তনের একটি সুযোগ সবার সামনে এসেছে। বাংলাদেশে ঐতিহাসিক কোনো পরিবর্তন আনতে চাইলে সেই সিদ্ধান্ত জনগণ গণভোটের মাধ্যমে দিতে পারে। তাই সকলের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ একান্ত প্রয়োজন। শেয়ার বাজারের খবর।
টানা কয়েকদিন চাঙ্গার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,235.72, যা গতকালের চেয়ে শতকরা 0.04 কম। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,863.33, যা গতকালের চেয়ে শতকরা 0.01 কম। আজ 198টি কোম্পানির 31,73,904টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,13,67,000 টাকারও বেশি। এর মধ্যে 86টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 91টির কমেছে এবং 21টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এখন মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় সিলেট। এই ম্যাচের বিজয়ী দল আগামী শুক্রবার খেলবে বিপিএল ফাইনাল। এর আগে প্রথম কোয়ালিফায়ারে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটে হারিয়ে ফাইনালে উঠে চট্টগ্রাম রয়্যালস। তবে এই হারের পরও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে রাজশাহী। ফাইনালে ওঠার জন্য মরিয়া রাজশাহী ওয়ারিয়র্স গতকাল উড়িয়ে এনেছে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনকে। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসলেন 291টির টি-20 খেলার অভিজ্ঞতা সম্পন্ন উইলিয়ামসন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 35 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 34 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 44 মিনিটে, জোয়ার শুরু সকাল 9টা 33 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 8 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 9টা 40 মিনিটে। এই ছিল আজকের সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।